আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা দ্বিতীয় বাংলা ব্যাকরণের দ্বিতীয় ফ্রি ক্লাস নিব। প্রথম দিন আমরা নিয়েছিলাম বাংলা বানানের নিয়ম। আশা করি সবাই বাংলা বানান নিয়ম সম্পর্কে বুঝতে পেরেছেন, আর অধিকাংশ যারা না বুঝতে পেরেছেন তাদেরকে আমি মেসেঞ্জারে নক করেছেন, তাদেরকে আমি মেসেঞ্জারে সলভ করে দিয়েছি। তারপরে যদি বাংলা বানান সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেগুলো আমাকে অবশ্যই মেসেঞ্জারে জানাবেন। এখন আপনাদের আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো কারক ও বিভক্তি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস, ব্যাংক নিয়োগ, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, তারপরে নিবন্ধন পরীক্ষা, সব ক্ষেত্রেই আমাদের কিন্তু প্রশ্ন এসে থাকে কারক অংশ থেকে। অনেকে মনে করতে পারে বিসিএস সিলেবাসে তো কারক নেই, কিন্তু কারক কিন্তু বিসিএস সিলেবাসে না থাকলেও কিন্তু প্রশ্ন ধরে। 39তম বিসিএস পরীক্ষায় কারক থেকে একটি প্রশ্ন এসেছিল, 40তম বিসিএস পরীক্ষায় কিন্তু কারক থেকে প্রশ্ন এসেছিল। এই জন্য বলি যে এখন কিন্তু কারক থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। কারকটা আমাদের জানতে হলে, কারকটা অনেকে মনে করেন কঠিন, অনেকে মনে করেন সহজ, কিন্তু কারক অনেকে ভাষা জ্ঞান রাখেন, অনেকে ভাষা পড়াশোনা করেন কারক সম্পর্কে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারেন না। কারণ আমরা ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু কারক পড়ে আসছি, নবম দশম শ্রেণীতে কারকটা আমরা সবচেয়ে ভালো করে পড়াশোনা করছি, তারপরও পারিনি। এর কারণটা কি? কারণ হলো একটাই, আমরা শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করি। শর্টকাট পড়াশোনা করলে কারক সম্পর্কে জানা যাবে না, বিস্তারিত জানতে হবে কারক সম্পর্কে। আর এ সম্পর্কে বিস্তারিত না জানলে কিন্তু আমরা পারবো না, কারণ পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে আসে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় দেখা যায় কারক বারবার ঘুরিয়ে আসে, তার মানে নবম দশম শ্রেণীর বইয়ের বিকল্প বাক্য তারা তৈরি করে দেয়, বিশেষ পরীক্ষায় তারা বিকল্প বাক্য তৈরি করে দেয়। এজন্য আমাদের কারক সম্পর্কে আমরা যদি নিয়ম জানি, তাহলে পরীক্ষায় যেভাবে আসুক, যত ভাবি বানিয়ে দেখ না কেন, আমরা পরীক্ষায় অনায়াসে টিক দিয়ে চলে আসতে পারবো। আমরা এই 1 থেকে 2টি মার্ক আমরা হাতছাড়া করতে পারবো না। তাই আজকে আমরা শুরু করতেছি কারক। এই কারক সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে বিভক্তি। বিভক্তি আমরা শুরু করি বিভক্তি। একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, বিভক্তি প্রধানত কয় প্রকার? অনেকেই উত্তরটা বলে ফেলছেন 7 প্রকার, কিন্তু না, পরীক্ষার হলে পাবেন 0। বিভক্তি কিন্তু 7 প্রকার না। ভালো করে খেয়াল রাখেন, লিখে রাখেন খাতায়। বিভক্তি প্রধানত 2 প্রকার। 2 প্রকার, একটা হলো নাম বিভক্তি, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। একটা হলো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। পরীক্ষায় যদি আসে বিভক্তি কয় প্রকার, পরীক্ষা হলে টিক দিয়ে আসবেন বিভক্তি হলো 2 প্রকার। অপশনে যদি 2 না থাকে সেক্ষেত্রে 7-এ টিক দিয়ে আসবেন, কারণ নাম বিভক্তি বা শব্দ বিভক্তি হলো 7 প্রকার। তাহলে বিভক্তি কত প্রকার? বিভক্তি হলো 2 প্রকার। 1 নম্বরে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। 2 নম্বর হলো ক্রিয়া বিভক্তি। আমাদের কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই নাম বিভক্তি লাগবে। এই নাম বিভক্তি বা শব্দ বিভক্তি হলো 7 প্রকার। এই নাম বিভক্তি বা শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার। পরীক্ষায় যদি আসে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি কত প্রকার, সেটা কিন্তু 7 প্রকার। আর যদি বলা হয় বিভক্তি কয় প্রকার, প্রিলি পরীক্ষায় কিন্তু আসতে পারে এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসতে পারে বিভক্তি কয় প্রকার। অবশ্যই বিভক্তি হলো 2 প্রকার, মনে থাকে যেন বিভক্তি 2 প্রকার প্রধানত। তাহলে নাম বিভক্তি শব্দ বিভক্তি কত প্রকার? 7 প্রকার, এটা আমরা সবাই জানি। তারপরে একটু স্মরণ করে দিছি, যেমন প্রথমা বিভক্তি। প্রথমা মানে কি? শূন্য বিভক্তি। প্রথমা মানে হলো শূন্য বিভক্তি। তারপর দ্বিতীয় বিভক্তি কি? এটা সবাই জানেন। দ্বিতীয় বিভক্তি হলো কে রে। তৃতীয় বিভক্তি হলো দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থ বিভক্তি হলো কে রে জন্য নিমিত্ত। নিমিত্ত আর জন্য কিন্তু সেম জিনিস, নিমিত্ত অর্থই হলো জন্য। তারপর পঞ্চম বিভক্তি হতে থেকে চে। ষষ্ঠী বিভক্তি র এর। সপ্তমী বিভক্তি এ অ তে এতে। আশা করি এটা সবাই আসলে আপনারা জানেন, এই জন্য এটা আমি বিস্তারিত লিখলাম না। এটা সবাই, এটা কিন্তু কারক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বিভক্তিটা কিন্তু জানতে হবে। এবারে আমরা শিখব কারক।
কারক জিনিসটা কি? ক্রি যোগ নক অথবা অক এলো প্রত্যয়, হলো এটা একটা কৃত প্রত্যয়। কারকটা কি? কৃত প্রত্যয়। ক্রি যোগ নক অথবা অক সমান সমান কারক। কারক কথাটির অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। দেখেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু এসেছিল। কারক শব্দের অর্থ কি? কারক শব্দের অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। অর্থাৎ বাক্যের ভিতরে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কথাটা কি? ক্রিয়াপদের সাথে, কার সাথে? ক্রিয়া বা ভার, ক্রিয়া পদের সাথে নাম পদের সম্পর্ক। তার নাম পদটা কি আবার? নাম পদ মানে হলো বিশিষ্ট, বিশিষ্ট আরেকটা হলো সর্বনাম। তাহলে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। ভালো করে খেয়াল রাখেন, ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এটাও কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছিল। এই খুঁটিনাটি কিন্তু আমাদের জানতে হবে। কারক আমরা জানি, কারক হলো কত প্রকার? কারক আমরা সবাই জানি, কারক হলো 6 প্রকার। প্রথমে হলো কর্তৃকারক। এই কর্তৃকারকটা পরীক্ষা আসে, নিচে একটা বাক্য দিয়ে দেয়, তারপর একটা দাগ দিয়ে দেয়, বলে এটি কোন কারক। আবার বলে দেয় এটি কোন কারকে কোন বিভক্তি, এটাও কিন্তু বলে দেয়। আমরা সহজে কিভাবে শিখতে পারি সেটা একটু দেখি। কর্তৃকারক চেনার উপায় কেমনে চিনবেন? পরীক্ষার হলে তো সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই। আপনি সংজ্ঞা দিয়ে কখনো আমরা কারক নির্ণয় করতে পারবো না। চেনার উপায় শর্টকাটে মনে রাখবেন। লিখে রাখুন, বাক্যের মধ্যে কর্তা বা সাবজেক্ট, বাক্যের মধ্যে কর্তা বা সাবজেক্ট সরাসরি ভার বা ক্রিয়ার কাজটি করবে। এই একটা কথা মনে রাখবেন শুধু, তাহলে কর্তৃকারক যেভাবে যেভাবে ঘুরিয়ে আসুক, আমরা দেখবো কিন্তু আজকে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে আসছে, বিশেষ পরীক্ষায় কিভাবে আসছে, প্রাইমারি পরীক্ষায় কিভাবে আসছে, ব্যাংক নিয়োগ পরীক্ষায় কিভাবে আসছে, এগুলো কিন্তু আমরা দেখবো যে কিভাবে আসছে। তাহলে বাক্যের মধ্যে কর্তা বা সাবজেক্ট সরাসরি ভার বা ক্রিয়ার কাজটি করবে, সেটাই কিন্তু কর্তৃকারক। যেমন আমি যদি বলি কুকুর মাংস খায়, একটা বাক্য, কুকুরের নিচে দাগ দিয়ে দিল। পরীক্ষা হলে বলে দিল এটি কোন কারক, এটি কোন কারকে কোন বিভক্তি। তাহলে আপনি প্রথমে বাক্যটার দিকে খেয়াল রাখবেন, এখানে ভাগ বা ক্রিয়াপদটা কোথায়? কুকুর মাংস খায়, এখানে খায় এটা হলো ক্রিয়া বা ভাগ, এটি ভাগ বা ক্রিয়া। দেখেন এই খাওয়ার কাজটা মূলত এই বাক্যে করে কে? দাগটা দেয়া কোথায় আছে? দাগ কিন্তু দেয়া আছে কুকুরের নিচে। এই কুকুর কিন্তু এই বাক্যের সাবজেক্ট। এখন এই খাওয়ার কাজটা কি কুকুর নিজে করে সরাসরি? দেখেন সরাসরি কিন্তু খাওয়ার কাজটা কুকুর নিজে করতেছে। তার মানে কুকুর মাংস খায়, এই খাওয়ার কাজটা কুকুর নিজে করতেছে সরাসরি। আমি কিন্তু বলছি বাক্যের মধ্যে কর্তা সরাসরি ক্রিয়ার কাজটা করবে, এখানে কুকুর কিন্তু সরাসরি খাওয়ার কাজটা করতেছে। তার মানে এই কুকুর মাংস খায়, এই বাক্যে কুকুর হলো কর্তৃকারক। এটা কোন বিভক্তি? কুকুর। এখানে কোনো বিভক্তি নাই, যেখানে কোনো বিভক্তি থাকবে না সেখানে শূন্য বিভক্তি আমাদের ধরতে হবে। তাহলে এটি হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য অনুসারে এই কর্তৃকারক আবার 4 ভাগে বিভক্ত। যাই হোক, আমরা দেখি এবার পরীক্ষায় কিভাবে আসছে, প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি। প্রশ্নটা কিন্তু আমি আবার বলে দিই, কর্তৃকারক চেনার সহজ উপায় হলো আপনি দেখবেন বাক্যের ভিতরে সাবজেক্ট বা কর্তা সরাসরি ক্রিয়ার কাজটা করবে। সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষায় 2018 সালে প্রশ্নটা এসেছিল, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে, এই প্রশ্নটা বুলবুলির নিচে দাগ। প্রশ্নটি ছিল সোনালী ব্যাংক নিয়োগ পরীক্ষা 2018 সালে প্রশ্নটা এসেছিল। তাহলে বুলবুলিতে ধান খেয়েছে, এখন আপনাকে কোথায় নজর দিতে বলেছি? ক্রিয়া। এখানে ক্রিয়াপদ কোনটা? খেয়েছে। এই খাওয়ার কাজটা কি বুলবুলি সরাসরি করে? হ্যাঁ করতেছে, কিন্তু ধান খাওয়ার কাজটা কিন্তু বুলবুলি সরাসরি করতেছে।
তার মানে এটাও কি কর্তৃকারক। এবং বুলবুলিতে এ অতে এতে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি, তার মানে এটা হলো কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। এরপরে খেয়াল করেন, মানুষ ভাবে এক হয় আর এক, এটা হলো সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল। মানুষ ভাবে এক, মানুষ ভাবে এক, মানুষ ভাবে এক হয় আর এক, হয় আর এক, এটা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল। মানুষ ভাবে এক হয় আর এক, এখানে মূলত ভাব কোনটা আপনার খুঁজতে হবে, ভাব কোনটা। মানুষ এখানে ভাব, এই যে ভাবা এটাই হলো ক্রিয়া, এই ভাবার কাজটা কি করে বাক্য? মানুষই তো করে, তার মানে মানুষই তো ক্রিয়ার কাজটা করতেছে সরাসরি, তার মানে এটাও হলো কি কর্তৃকারকের শূন্য বিভক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল সর্বাঙ্গ দংশিলোমর নাগনাগবালা। সর্বাঙ্গ দংশিলোমর নাগ নাগবালা, এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছিল। আর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মানেই তো বুঝতে পারতেছেন একটু কঠিন প্রশ্ন করে, যে কোনো চাকরি পরীক্ষা বিসিএস বলেন যে কোনো চাকরি পরীক্ষার চেয়ে কিন্তু কঠিন কঠিন প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের ভর্তি পরীক্ষা বাংলা অংশটা অনেক কঠিন আসে, আবার সি ইউনিটের যে বাংলা অংশটা সেটাও মানে কঠিন আসে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। এই জন্য এখানে একটু আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। সর্বাঙ্গ দংশিল মোর নাগো নাগবালা, এখানে আপনি খুঁজেন দাগটা কোথায় দিয়েছে। আপনি মনে করেন না প্রশ্নকর্তা কিন্তু একটু চালাক, সে কি করছে, আমরা সবাই জানি এই পাশে দাগগুলো থাকে, দাগ কিন্তু এই পাশেও থাকতে পারে, দেখেন এখানে কিন্তু দাগটা দিয়েছে কোথায়, নাগবালা। এই নাগবালাই হলো এই বাক্যের কি কর্তা। সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগবালা, এই মূলত দংশনের কাজটা করছে কে, ক্রিয়ার কাজটা করছে কে, দেখেন তো এই নাগবালাই তো কাজটা করছে, তার মানে এই দংশনের কাজটা নাগবালাই সরাসরি করছে, তার মানে এটাও কি কর্তৃকারকে শূন্য বিভক্তি। পাখি সাপ করে রব রাতি পোহাইল, আরেকটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন। পাখি সাপ করে রব রাতি পোহাইল, দেখেন এখানে পাখি নিচে দাগ, পাখি সাপ করে রব রাতি পোহাইল। এখন দাগটা দিয়েছে কোথায় সেখানে খেয়াল রাখেন, পাখি নিচে কিন্তু দাগ দিয়েছে। পাখি সাপ করে রব, এই যে এই বাক্যে রব মানে ডাকাডাকি করা, এটাই কিন্তু ক্রিয়া বা ভাব। তাই এখানে ডাকাডাকির কাজটা মূলত বাক্যের ভিতরে করে কে, এখানে কিন্তু পাখি কিন্তু নিজেই সরাসরি করতেছে। পাখি সাপ করে রব রাতি পোহাইল, দেখেন এই ছড়া বা কবিতার লাইনটা থেকে যে দিয়েছে উঠিয়ে, তারা কিন্তু দাগটা দিয়েছে কোথায়, পাখির নিচে। এখন আপনি খোঁজা শুরু করবেন কি, বাক্যের ভিতরে ভাগ খোঁজা শুরু করবেন। ভাগ কোনটা, রব মানে ডাকাডাকি করা, মূলত ডাকাডাকির কাজটা করে কে, পাখি নিজেই তো করে, তার মানে এটা হলো কর্তৃকারক ওকে শূন্য বিভক্তি। কারণ পাখি এখানে কোনো বিভক্তি নেই, আর বিভক্তি না থাকলে সেখানে কি মনে করতে হবে, এটা হলো শূন্য বিভক্তি। এবার আমরা কর্তৃকারক যে আমরা জানলাম যে ক্রিয়াপদের বৈচিত্র্য অনুযায়ী কর্তৃকারক 4 ভাগে বিভক্ত, এটা একটু আমরা একটু দেখি বিস্তারিত, কারণ একটু ডিপলি ইদানিং কিন্তু অনেক আমাদের অনেক ক্যান্ডিডেট থাকে, প্রশ্নকর্তারা চাবে কিন্তু একটু কঠিন প্রশ্ন করতে, আমরা একটু ডিপলি একটু শিখি। প্রথমে আছে মুখ্যকর্তা, এটা সহজ, মুখ্যকর্তা এটা সহজ, মানে ক্রিয়া সরাসরি ভাবের কাজটা করবে, সেটাই কি মুখ্যকর্তা। আমরা কি বললাম, কুকুর পানি খায়, কি বললাম, কুকুর পানি খায়, এখানে কুকুরের নিচে দাগ, দেখেন এই খাওয়াটা কিন্তু কর্তা সরাসরি করতেছে, তার মেয়ে হলো মুখ্যকর্তা। 2 নম্বরে প্রযোজক কর্তা, 3 নম্বরে প্রযোজ্য কর্তা, 4 নম্বরে হলো ব্যতিহার কর্তা। পরীক্ষায় এই ব্যতিহার কর্তা থেকে কিন্তু প্রশ্ন আসে, এই পরীক্ষায় খেয়াল রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যতিহার কর্তা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। প্রযোজক আর প্রযোজ্য কর্তাটা একটু বুঝিয়ে দিয়েছি, অনেকে বুঝতে পারছেন। আমরা বই কিন্তু দেখা আছে নবম দশম শ্রেণী বইয়ে যে মা শিশুকে চাঁদ দেখায়, শুধু কি মা শিশুকে চাঁদ দেখায়, আমরা কিন্তু অন্যভাবে বাক্য তো পরীক্ষায় ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারি। দেখি সেটা কি, প্রযোজক মানে মনে রাখবেন সে নিজে করবে না, আর একজনকে দিয়ে করাবে। প্রযোজক মানে কি, নিজে করবে না আর একজনকে দিয়ে করাবে। আর প্রযোজ্য মানে কি,
যে নিজে কাজটা করবে, সরাসরি ভার্বের কাজটা করবে, সে হলো প্রযোজ্য। যেমন আমরা যদি বলি, এটা দিয়ে আমরা বলতে পারি কুকুর কুকুর বিড়ালকে ভাত খাওয়ায়। কথাটা কি বললাম? কুকুর বিড়ালকে ভাত খাওয়ায়। এবারে সাবজেক্ট কিন্তু দুইটা, কুকুর একটা, বিড়াল একটা। এবারে ক্রিয়া কোনটা? খাওয়ায়। এখন একটু খেয়াল করেন, এই মূলত এই খাওয়ার কাজটা করে কে এই বাক্যে? সাবজেক্ট কিন্তু দুইটা, কুকুর একটা, বিড়াল একটা। খাওয়ার কাজটা কে করে? কুকুর করে না বিড়াল করে? কুকুর বিড়ালকে ভাত খাওয়ায়। খাওয়ার কাজটা কে করে? বিড়াল কিন্তু মূলত কাজটা করতেছে। খাওয়ার কাজটা কে করে? এই বিড়াল কিন্তু খাওয়ার কাজটা করতেছে। তা যে কাজটা, ক্রিয়ার কাজটা করবে, সে হলো প্রযোজ্য কর্তা। তার মানে এই বাক্যে বিড়াল হলো প্রযোজ্য কর্তা। আর খেয়াল করেন, কুকুরটা কি? কুকুর কিন্তু খায় নাই, জাস্ট হেল্প করছে, তাই কুকুরটা হলো প্রযোজক কর্তা। এটা কি? প্রযোজক কর্তা। তাহলে আমরা শিখে নিলাম যে কুকুর বিড়ালকে ভাত কিরকম পরীক্ষা অনেক বাক্য ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। কাক কোকিলকে ঘুম পাড়ায়, অনেক ভাবে দিতে পারে। আর একটা উদাহরণ দিয়ে দেখি, কাক কোকিলকে গান শেখায়। দেখেন যেভাবে বাক্য ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, কাক একটা, কোকিল একটা, এই বাক্যে এখানে ভার্ব কোনটা? শেখায়। শেখানোর কাজটা মূলত করে কে? কোকিলই তো করতেছে। তার মানে কোকিল কি? প্রযোজ্য কর্তা। আর ডিরেকশন দিতেছে কে? কাক। তার মানে কাক কি? প্রযোজক কর্তা। আশা করি বুঝতে পেরেছেন যে মা শিশুকে চাঁদ দেখায় না, এখানে আমরা ওই বাক্যটা একটু লিখে দিচ্ছি, মা শিশুকে চাঁদ দেখায়। এটা আমাদের বইয়ের ভাষা। মা একটা, শিশু একটা, মা শিশুকে চাঁদ দেখায়। মূলত দেখার কাজটা করে কে? শিশু করে। তার মানে শিশু কি? প্রযোজক কর্তা। আর ডিরেকশন দিচ্ছে কে? মা। তার মা কি? মা হলো প্রযোজক কর্তা। আশা করি প্রযোজ্য আর প্রযোজকটা ভালো করে বুঝতে পেরেছেন। এবার আমরা শিখবো বেতিহার কর্তা। তাহলে বেতিহার কর্তা কোনটা? ভালো করে খেয়াল করবেন। বেতিহার কর্তা, এটা কিন্তু পরীক্ষা আসে। বেতিহার কর্তা, এখানে কিন্তু বেতিহার কর্তার ভিতরে সাবজেক্ট থাকবে দুইটা, মানে দুটি সাবজেক্ট একই সময়ে একই জাতীয় কাজ করবে। তাহলে বেতিহার কর্তাটা কিভাবে মনে রাখবেন? বাক্যে দুটি সাবজেক্ট থাকবে এবং একই সময়ে একই জাতীয় কাজ করবে। যেমন আমরা সবাই জানি, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। প্রশ্নকর্তারা কিন্তু চালাক, তারা এটা দিবে না। তারা দেখেন এই বাক্য দিয়ে ঘুরিয়ে আমি লিখতেছি। আমাদের নবম দশম শ্রেণী বই আছে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘ একটা, মহিষ একটা। আর এই যে জল খাওয়ার কাজটা, এই ভার্বের কাজটা মূলত করে কি? বাঘও খাচ্ছে, মহিষও খাচ্ছে, মানে একসাথে কিন্তু দুইজনে কিন্তু সেম কাজটা করতেছে। কেউ কিন্তু কম আর বেশি খাচ্ছে না। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, জল খাওয়ার কাজটা কিন্তু বাঘ আর মহিষ সমান তালে খাচ্ছে। এখন প্রশ্নকর্তারা যদি পরীক্ষায় গিয়ে দেখেন যে এখানে বাঘ মহিষ দিল না, প্রশ্নকর্তারা কি দিল? কুকুর বিড়াল। কুকুর বিড়াল এক ঘাটে জল খায়। এটি কোন কর্তিকারক? এটা হলো অনায়াসে বুঝতে পারবেন যে দেখেন এখানে জল খাওয়ার কাজটা কুকুরও করতেছে, বিড়ালও করতেছে, একই সাথে একই সময় কাজটা করতেছে। তার মানে এটা হলো বেতিহার কর্তা, বেতিহার কর্তা। এবারে দেখি আমরা চাকরি পরীক্ষায় কিভাবে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল রাজার রাজার লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। এই যে রাজায় রাজায় যে লড়াই কাজটা মূলত কার হচ্ছে? এই রাজার দুইজনই তো সমান তালে করতেছে, কোন রাজা কম বেশি না তো। এই রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত, মানে উলুখাগড়ার সাধারণ জনগণের প্রাণ যায় আর কি। রাজায় রাজায় লড়াই কাজটা কিন্তু দুইজন সমান তালে করতেছে। তাহলে এটা হলো বেতিহার কর্তা। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল ভাইয়ে ভাইয়ে বেশ মিল। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল ভাইয়ে 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 বেশ মিল। দেখেন এই ভাইয়ে ভাইয়ে নিচে দাগ, এই যে মিল,
এই যে মিল কাজটা কিন্তু ভাই ভাই একেবারে সমান তালে, তার মানে এটাও কি ব্যতিহার কর্তা। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। এবার আমরা কর্তৃকারকটা সম্পর্কে আবার একটু স্মরণ করে দিয়েছি। কর্তৃকারক মানে মনে রাখবেন বাক্যে সরাসরি কর্তা ক্রিয়ার কাজটি করবে। এবার আমরা শিখব কর্মকারক। সবাই লিখে ফেলেন কর্মকারক। অনেকে কর্মকারকটা গুলিয়ে ফেলেন, শর্টকাট নিয়ম পড়তে গিয়ে গুলিয়ে ফেলেন। কর্মকারক জিনিসটা যদি বুঝতে পারেন পরীক্ষায় যেভাবে আসুক সেভাবে আপনি পারবেন। কর্মকারক, কর্মকারক চিনার উপায় হলো আমরা ইংরেজির ক্ষেত্রে সাবজেক্ট মানে অবজেক্ট বের করি কিভাবে, মানে ভাবটাকে কি দিয়ে প্রশ্ন করি, কি বা কাকে দিয়ে। আমরা ভাবটাকে কিন্তু কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু আমাদের অবজেক্টটা পেয়ে যাই। মনে রাখবেন, হ্যাঁ এই কর্মকারক মানেই হলো ইংরেজির অবজেক্ট অবজেক্ট অবজেক্ট। ইংরেজিতে যেভাবে অবজেক্ট বের করেন তেমনি কিন্তু কর্মকারকও সেরকম বের করবেন। সহজ কথায় মনে রাখেন ক্রিয়াপদকে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটি হলো কর্মকারক। ক্রিয়াপদকে কি করবেন, ক্রিয়াপদকে কি অথবা কাকে, কি অথবা এই কাকে দিয়ে প্রশ্ন করবেন। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটা পেয়ে যান তাহলে মনে রাখবেন কি কর্মকারক। আমি কিন্তু কর্তৃকারকের একটা বাক্য আমি আবার স্মরণ করে দিছি, কুকুর মাংস খায়। কথাটা কি বললাম, কুকুর মাংস খায়। এই বাক্যে দাগটা দেয় এবার মাংসের নিচে দাগ। কোথায় দাগ দা, মাংসে। খেয়াল করেন একই বাক্য কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, কুকুর মাংস খায়। আপনি কিন্তু এটা কর্তৃকারকে টিক দিতে পারবেন না, কারণ দাগটা দিয়েছে কোথায়, মাংসের নিচে দাগ দিয়েছে। এবার আপনি একটু ভাবুন, আগে খেয়াল করবেন দাগটা কোথায় দিয়েছে, মাংসের নিচে দাগটা দিয়েছে। এবার আপনি ভার্ব খোঁজার চেষ্টা করুন, এ বাক্যে ভার্ব বা ক্রিয়াপদ কোনটা, খাও মানে খায়া খায়, এটা হলো ক্রিয়াপদ। এখন এটার প্রশ্ন করেন কি দিয়ে প্রশ্ন করেন, কি খায়, উত্তরে কিন্তু মাংসটা চলে আসছে। তাহলে এটা কি, এটা হলো কর্মকারক। কি খায়, মাংস খায়। এই মাংস খায় এইটাই হলো এই মাংস, এই বাক্যটি হলো কর্মকারক। এই মাংস এটা হলো কোনো বিভক্তি নাই, তার মানে এটা হলো কর্মকারকে শূন্য বিভক্তি। আসলে এটা বুঝতে পেরেছেন। এবার আমরা দেখি কর্মকারক চাকরি পরীক্ষায় কিভাবে আসছে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছে। কপল ভাসিয়ে গেল নয়নের জলে। কথাটা কি বলছে, কপল ভাসিয়া গেল নয়নের জলে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন এসেছে। কপল, কপল ভাসিয়া গেল নয়নের, এই নয়ন মানে চোখ, কপল মানে কি গাল, কপাল না কিন্তু আবার, কপল অর্থ কি গাল। তা কপল ভাসিয়া গেল নয়নের জলে। এখন আপনি খেয়াল করেন দাগটা দিয়েছে পুরো, তার মানে এটা কি কর্তৃকারকে টিক দিয়ে আসবেন না, আপনি খোঁজা শুরু করবেন ভার্ব কোথায়, বাক্যে ক্রিয়াপদ কোথায়। এই যে ভাসিয়া যাওয়া, এই ভাসিয়া গেল বা ভাসিয়া যাওয়া এটাই কিন্তু এই বাক্যে ভার্ব। এই ভাসিয়া যাওয়ার কাজটা কি কপাল করে, আগে ভাববেন এটা কর্তৃকারক কিনা। এই ভাষার যাওয়ার কাজটা কি কপাল করে, করে না, এখানে করে কিন্তু নয়নের জল। কিন্তু নয়নের জলে দাগ থাকলে কিন্তু কর্তৃকারক হতো, কিন্তু দাগটা দিয়েছে কপলের নিচে। এখন দেখছেন যেখানে ভাসিয়া যাওয়ার কাজটা কপল করতেছে না, তার মানে এটা কর্তৃকারক। কি ভাসিয়া গেল, কপল ভাসিয়া গেল। কি ভাসিয়া গেল, কপল ভাসিয়া গেল। তার উত্তরটা কিন্তু চলে আসছে, তার মানে এটা হলো কর্মকারক। অনার্সে টিক দিয়ে আসতে পারলেন। মৎস্য অধিদপ্তরে 2019 সালে পরীক্ষা আসছে, মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, এটা মৎস্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা 2019 সালে আসছে। ডাক্তার ডাকো, খেয়াল করেন আপনি দেখছেন ডাক্তার, অনেকে না বুঝে কি করে এটা কর্তৃকারক টিক দিয়ে চলে আসে। আসলে এটা কি কর্তৃকারক হতে পারে, আমি তো বলেই দিয়েছি। আগে আপনি কি করেন ভাগ খোঁজার চেষ্টা করেন বাক্যে, বাক্যে ভাগ করা ডাকা, এটা হলো ক্রিয়াপদ। আচ্ছা এটাকে ক্রিয়াপদ, এখানে ডাকার কাজটা কি ডাক্তার করে, খেয়াল করেন তো, ডাকার কাজটা কি ডাক্তার করতেছে, করতেছে না কিন্তু, তার মানে আরেকজনে করতেছে।
তার এই ডাক্তার যদি সরাসরি ডাকার কাজটা করতো তাহলে কিন্তু কর্তৃকারক হয়ে যেত, কিন্তু এটা কর্তৃকারক হবে না কেন? কারণ এখানে ডাকার কাজটা ডাক্তার নিজে করে না, এখানে ডাকার কাজটা করে কে? থার্ড পার্সন আর একজনে করে। এই জন্য এটা কি দিয়ে প্রশ্ন করেন? কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। তার মানে এই বাক্যে ডাক্তার ডাকো এটা হলো কর্তৃকারকে শূন্য বিভক্তি, সরি কর্মকারকে শূন্য বিভক্তি। এরপরে দেখি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল কারক পড়ায় তারক ঠাকুর। কারক পড়ায় তারক ঠাকুর। কারক পড়ায় তারক ঠাকুর। এই প্রশ্নটা কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসে। খেয়াল করেন দাগটা দিয়েছে কোথায়? কারকের নিচে। আসলে কারকের না, এখানে যদি তারক ঠাকুরের নিচে দাগ দেয়, কারক পড়ায় তারক ঠাকুর, তাহলে কিন্তু কর্তৃকারক হয়ে যাবে। এখানে ক্রিয়াপদ কোনটা? পড়ার। পড়ানোর কাজটা কি করে বাক্যে? তারক ঠাকুর নিজেই তো করে, তার মানে কিন্তু কর্তৃকারক হয়ে যাবে। তাহলে আবার এটা মুছে ওরা পরীক্ষা প্রশ্নকর্তারা কি করলো? এখানে কারকের নিচে দাগ দিল। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছিল, মানে একবার আসছিল কারকের নিচে দাগ, আর একবার এসেছিল তারক ঠাকুরের নিচে দাগ, যাতে মানে যারা মুখস্থ করে গেছে তারা কিন্তু এটা ভুল করে এসেছে, আর যারা মূল নিয়ম জেনে গেছে তারা কিন্তু অনার্সে ঠিক দিয়ে আসতে পেরেছে। কারক পড়ায় তারক ঠাকুর। এখানে ক্রিয়াপদ কোনটা? পড়ায়। এই পড়ানোর কাজটা কি কারক করে? করে না। তার মানে এটা কর্তৃকারক হবে না, হবে না, হবে না। তার মানে এটা কি হবে? কি পড়ায়? ক্রিয়াটিভ প্রশ্ন করেন কি পড়ায়? কারক পড়ায়। তার মানে এটা কোন কারক? কর্মকারক। অর্থ অনর্থ ঘটায়। অর্থ অনর্থ ঘটায়। অর্থ সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষায় আসছে। অর্থ অনর্থ ঘটায়। অর্থ অনর্থ ঘটায়। দাগটা দেয় কোথায়? অনর্থের নিচে দাগ। ক্রিয়াপদ কোনটা? ঘটায়। কি ঘটায়? অনর্থ ঘটায়। তার মানে এটা কি? কর্মকারক। আর যদি এই দাগটা আর একটা চাকরি পরীক্ষা এসেছিল অর্থের নিচে দাগ, অর্থ অনর্থ ঘটায়, তাহলে এটা কোন কারক হয়ে যাবে? কর্তৃকারক হয়ে যাবে। কিন্তু এবারে ক্রিয়াপদ কোনটা? ঘটায়। এই ঘটানোর কাজটা মূলত করে কে? এই অর্থেই কিন্তু করতেছে। তার মানে এখানে যদি দাগ দেয়া থাকে তাহলে এটা হবে কর্তৃকারক, আর যদি এখানে দাগ দেয়া থাকে তাহলে হবে কর্মকারক। কি ঘটায়? অনর্থ ঘটায়। আশা করি এটা কর্মকারকটা বুঝতে পেরেছেন। এবার আমরা শিখব করণকারক। এই কর্মকারকে আমরা আবার আসবো, কিছু কনফিউশন প্রশ্ন আছে সেগুলো আমরা আবার শিখবো। তার আগে একটু করণকারকটা শিখে আসি, তারপরে কর্মকারকে আবার আসবো আমরা। তার কর্মকারকটা কি? আপনি সহজ কথায় ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন। একটা বাক্যে কর্ম কিন্তু দুইটা থাকতে পারে, একটা হলো মুখ্য কর্ম, একটা হলো গৌণ কর্ম। যেমন আমরা জানি নবম দশম শ্রেণী বইয়ে দেয়া আছে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে। এখানে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, কলমটা হলো মুখ্য কর্ম, আর আমাকে হলো কি? গৌণ কর্ম। পরীক্ষা যদি অন্যভাবে ঘুরিয়ে দেয় যে মামা আমাকে বই কিনে দিয়েছে, দেখেন এখানে বইয়ের নিচে দেখ, আমাকে নিচে দেখ, মামা আমাকে একটি বই কিনে দিয়েছে। এখন এখানে ক্রিয়াপদ কোনটা? কিনে দেওয়া, এটা হলো ক্রিয়াপদ। তাহলে কি কিনে দিয়েছে? বই কিনে দিয়েছে। এখানে একটা কর্মপদ পেলাম, এটা হলো মুখ্য কর্ম। কাকে কিনে দিয়েছে? আমাকে কিনে দিয়েছে, এটা হলো গৌণ কর্ম। কারণ আমরা জানি একটা বাক্যে যদি দুইটা কর্ম থাকে, এর ভিতরে যেটা ব্যক্তিবাচক হবে সেটা হলো গৌণ কর্ম, আর যেটা বস্তুবাচক সেটা হবে মুখ্য কর্ম। তাহলে একটা বাক্যে কর্ম দুইটা থাকতে পারে। এটা শিখে ফেললাম। এবার আমরা শিখবো করণ কারক। লিখে ফেলুন খাতায় করণ কারক। আমি জানি কারক সম্পর্কে আপনাদের অনেক মনে প্রশ্ন, অনেক প্রশ্ন, কারণ বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ঘুরিয়ে আসে, অনেক বিপদে পড়ে যান।
কারণ বাজারে বইগুলোতে অনেক ভুলে ভুলে ভরা এই কারক অংশটা। এই জন্য বলি কারক পড়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারক যদি আপনি পড়তে বসেন অবশ্যই আপনার সাথে নিতে হবে নবম দশম শ্রেণীর বইটি। এরপরে সাথে নিতে হবে আপনি সমুদ্র শেখর স্যারের বইটা যদি আপনাদের সাথে থাকে তাহলে আরো ভালো, কারণ এই বইটার ভিতরে আমরা জানি ভুলের পরিমাণ খুবই কম। এবং আমার যে বইটা আছে কেরিয়ার প্লাস বইটা, এটাও যদি আপনাদের কাছে থাকে, অনেকের কাছেই আছে বইটা, এবং এই বইটা কিন্তু আমি চেষ্টা করেছি যে কারক অংশটা একটু সাবধানতা অবলম্বন করার। এই জন্য এটা পড়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু বাজার বই দেখবেন এক একটা উত্তর দেয়, আপনারা কনফিউশন হয়ে যান। এই জন্য মিলিয়ে নিবেন যে শেখর স্যারের বইটা বা নবম দশম শ্রেণীর বইটা বা হায়াত মাহমুদ স্যারের বইটা থেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন পড়ার ক্ষেত্রে। তাই করণ শব্দের অর্থ কি? যন্ত্র, সহায়ক, উপায়। করণ শব্দের অর্থ কি? যন্ত্র, সহায়ক, উপায়। তিনটা জিনিস মনে রাখবেন, এটাও কিন্তু পরীক্ষা আসছে। করণ শব্দের অর্থ কি? যন্ত্র, সহায়ক, উপায়। এটা হলো ক্রিয়া, মানে করণ শব্দের অর্থ। আর ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাই হলো করণ কারক। এটা চেনার উপায় কি? কিসের দ্বারা, কিসের দ্বারা অথবা কি উপায়ে। আগের ক্লাসে কিন্তু আমি লিখিয়ে দিয়েছিলাম বানানের নিয়মে যে কোথায় কয় রস্যিকার বসাবো আর কোথায় কয় দীর্ঘিকার বসাবো। ওই নিয়মটা আবার যারা এর আগের লেকচারটা আমরা দেখেননি আপনারা, তারা কিন্তু বানানের ক্লাসটা আবার দেখে নেবেন যে কোথায় কয় রস্যিকার বসাতে হয়, কোথায় কয় দীর্ঘিকার বসাতে হয়। তাই ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যান তাহলে সেটা হবে করণ কারক। এবার আমরা দেখি পরীক্ষায় কিভাবে আসছে। ঘোড়াকে চাবুক মারো। ঘোড়াকে চাবুক মারো, এটা বেবজা নিয়ে পরীক্ষায় 2018 সালে এসেছিল। চাবুকের নিচে দাগ দিয়ে দিয়েছিল। তাহলে দেখেন ঘোড়াকে চাবুক মারো, কিসের দ্বারা মারো? চাবুকের দ্বারা। এই চাবুক কিন্তু একটা যন্ত্র বা সহায়ক, এখানে কিন্তু একটা যন্ত্র। ঘোড়াকে চাবুক মারো, এখানে ক্রিয়াপদ কোনটা আপনি আগে খেয়াল করবেন, যে প্রশ্ন পরীক্ষার হলে গিয়ে আগে খেয়াল করবেন কারকের ক্ষেত্রে যে দাগটা দিয়েছে কোথায়, সেখানটা আইডেন্টিফাই করেন, তারপর খোঁজার চেষ্টা করবেন যে ভিতরে ভাগটা কোথায় আছে। এখানে ভাগ হলো মারো, এটা হলো ভাগ। তাহলে কিসের দ্বারা মারো? চাবুকের দ্বারা মারো, এটা হলো করণ কারক। বুঝতেই পারছেন, এটা হলো কি? করণ কারক। আবার দেখেন একই বা ঘুরে আসতে পারে আরেকটা চাকরি নিয়োগ পরীক্ষায় বা ভর্তি পরীক্ষা আসতে পারে, এই যদি ঘোড়ার নিচে দাগটা থাকে, ঘোড়াকে চাবুক মারো, তাহলে কোন কারক হবে? ঘোড়াকে চাবুক মারো। আপনি কিন্তু ওটা হুট করে টিক দিয়ে ফেলবেন না যেটা কর্তৃকারক বা কর্মকারক, আগে ভাবেন এ বাক্যে ভাগ কোনটা? মারো। মারার কাজটা কি ঘোড়ায় নিজে করে সরাসরি? তাহলে কিন্তু কর্তৃকারক হতো। ঘোড়াকে চাবুক মারো না, এখানে কিন্তু ঘোড়া সরাসরি এই ক্রিয়ার কাজটা করতেছে না, তার মানে এটা কর্তৃকারক হবে না, হবে না, হবে না। এবারে দেখি আমরা কর্মকারক হয় কিনা। আমরা জানি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পেয়ে যায় তাহলে সেটা কি? কর্মকারক। দেখি হয় কিনা। কাকে মারো? ঘোড়াকে মারো। তার মানে এখানে দাগ দিন, এটা কি হয়ে গেল? কর্মকারক। আর যদি এখানে দাগ দিই তাহলে কি হয়ে গেল? করণ কারক। আশা করি বুঝতে পেরেছেন এটা। সুখের লাগিয়া এ ঘর বাঁধুনি অনলে পুড়িয়া গেল। এই বাক্যটা এসেছিল খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সুখের লাগিয়া সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। অনলে পুড়িয়া গেল। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। সুখে নিচে দাঁড়। এই ধরনের প্রশ্ন আসলে একটু সমস্যা পড়তে হয় আমাদের। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। আমি আগেই বলেছি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কঠিন হয়ে থাকে। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এ বাক্যে ভাগ কোনটা? পুড়িয়ে যাওয়া, এটা ভাগ। পুড়িয়ে যাওয়ার কাজটা কি সুখ নিজে করে? করে না, তার মানে এটা কর্তৃকারক হতে পারে না। দেখি কর্মকারক হয় কিনা। কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন? কি পুড়িয়ে গেল? আসতেছে না। কাকে পুড়িয়ে গেল? আসতেছে না। তার মানে কর্তৃকারক বাদ দিলাম, কর্মকারক বাদ দিলাম। এবারে চলে যায় করণ। আমরা জানি করণ মানে কি? যন্ত্র, সহায়ক, উপায়। ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেটাই হলো করণ কারক। তাহলে
কিসের দ্বারা পুড়িয়ে গেল? সুখের লাগিয়া। কিসের জন্য পড়ছে? সুখের জন্যই কিন্তু এটা পুড়িয়ে গেছে। এই জন্য এটা হলো কি? করণ কারক। অহংকার পতনের মূল। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল। অহংকার পতনের মূল। অহংকার অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। অহংকারের নিচে দাগ। অহংকার পতনের মূল। আচ্ছা, এটা কি? এই পতন এগুলোকে ভাগ কোনটা? এই যে পতন হওয়াটাই কি ভাগ? তাহলে এটা কি প্রতিকারক হতে পারে? অহংকার পতনের মূল না। অহংকার কিন্তু কোনো কাজ করতে পারে, এটা করতে হতে পারে না। কর্ম কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন? হয় না কিন্তু। অহংকার পতনের মূল। তাহলে এটা কি? অহংকার এখানে কোনো বিভক্তি আছে? নেই। তার মানে এটা হলো কর্মকারকের শূন্য বিভক্তি। কিভাবে হলো? কিসের দ্বারা? অহংকারের দ্বারাই কিন্তু পতনটা ঘটেছে। এটা কিন্তু এই ক্ষেত্রে হবে কি? কিসের দ্বারা হয়েছে? অহংকারের দ্বারা পতনটা হয়েছে। এই জন্য এটা হলো করণ কারক। এবার আমি বলেছিলাম যে আমরা কিছু কনফিউশন প্রশ্ন দেখবো। আমরা দেখি একটু কনফিউশন প্রশ্নগুলো চেষ্টা করি যে কোনটা কর্মকারক আর কোনটা করণ কারক। পরীক্ষায় এই অংশটা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায় ঘুরিয়ে ঘুরিয়ে আসে। একটু খেয়াল করি, দেখি পারি কিনা। সে ক্রিকেট খেলে। সে ক্রিকেট খেলে। এটা হলো সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা আসে। সে ক্রিকেট খেলে। সে দাবা খেলে। সে সে ক্রিকেট খেলে, সে দাবা খেলে, সে লুডো খেলে। সে লুডো খেলে। সে টেনিস খেলে। সে টেনিস খেলে। সে বল খেলে। সে বল খেলে। সে লাঠি খেলে। সে তাস খেলে। এটা কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছিল। আচ্ছা, একটু খেয়াল করেন, একই বাক্য কিন্তু কারক কিন্তু এক কারক না। সে ক্রিকেট খেলে, সে দাবা খেলে, সে লুডো খেলে, সে টেনিস খেলে, সে বল খেলে, সে লাঠি খেলে, সে তাস খেলে। অনেকে মনে প্রশ্ন জাগে যেগুলো সবই হলো কর্মকারক। আসলে কিন্তু এগুলো সব কর্মকারক না। কারণ আপনি ক্রিয়াপদটাকে প্রশ্ন করেন, কি খেলে? ক্রিকেট খেলে। কি খেলে? দাবা খেলে। কি খেলে? লুডো খেলে। কি খেলে? তাস খেলে। কি খেলে? লাঠি খেলে। কিন্তু এগুলো সব কিন্তু কর্মকারক না। আমরা যদি বলি যদি কেউ খেলার নাম বুঝায়, যদি শুধু খেলার নাম নির্দেশ করে তাহলে হবে কর্মকারক। লিখে রাখেন, যদি শুধু খেলার নাম নির্দেশ করে তাহলে হবে কর্মকারক। আর যদি খেলার উপকরণ বুঝায় তাহলে হবে করণ কারক। আর যদি খেলাও বুঝাবে আর খেলার উপকরণও যদি বুঝায় তাহলে হবে করণ কারক। যদি শুধু খেলার নাম বুঝায় তাহলে হবে কর্মকারক। আর যদি খেলার উপকরণ বুঝায় তাহলে হবে করণ কারক। তাহলে দেখেন, সে ক্রিকেট খেলে। ক্রিকেট একটা খেলার নাম। তাহলে এটা কি? এটা হলো কর্মকারক। এটা কোন কারক? কর্মকারক। সে দাবা খেলে। এটাও কি? এটাও কর্মকারক। আর একটা ডিপলি ভাবার চেষ্টা করেন, সে ক্রিকেট খেলে। ক্রিকেট দিয়ে কি খেলা যায়? ক্রিকেট দিয়ে কিন্তু খেলা যায় না। ক্রিকেট খেলতে হলে কি লাগবে? ব্যাট লাগবে, বল লাগবে। আবার দেখেন, সে দাবা খেলে। দাবা দিয়ে কি খেলা যায়? খেলা যায় না। দাবাটা কিন্তু একটা খেলার নাম। তা দাবা খেলতে হলে কোর্ট লাগবে, অনেক কিছুই লাগে, গুটি লাগে। সে লুডো খেলে। লুডো দিয়ে কি খেলা যায়? না। লুডো খেলে গুটি লাগবে, এই জন্য এটাকে কোর্ট লাগবে, এই জন্য এটাও না। তার মানে সে লুডো খেলে, এটাও কি? কর্মকারক। সে টেনিস খেলে। কথাটা কি বললাম? সে টেনিস খেলে। এই টেনিস কি? একটা খেলার নাম, কিন্তু টেনিস দ্বারা খেলা যায় না। একটা টেনিস খেলে ব্যাট লাগে, বল লাগে, কোর্ট লাগে। তাহলে এটাও কি? কর্মকারক। আবার খেলে, সে বল খেলে। এটা কিন্তু সরাসরি বল দিয়ে খেলতেছে একেবারে। যদি আপনি যদি মনে করেন যে যেখানে যদি সরাসরি দিয়ে খেলা যায় তাহলে সেটা কিন্তু করণ। সে কিসের দ্বারা খেলে? সে বল দ্বারা খেলে। এখানে সে বল খেলে, এটা হলো করণ কারক। এটা হলো করণ কারক। সে কিসের দ্বারা খেলে? বল দ্বারা খেলে। সে কিন্তু সরাসরি বল দিয়ে খেলতে পারতেছে, তার মানে এটা হলো করণ কারক। আবার সে লাঠি খেলে। সে একেবারে সরাসরি কিন্তু লাঠি দিয়েই কিন্তু খেলতে পারতেছে, সরাসরি, অন্য কোনো উপকরণ লাগতেছে না, তার মানে সে লাঠি খেলে, এটাও কি? করণ কারক। আবার দেখেন, সে তাস খেলে।
সে তাস খেলে, তাস দিয়ে কিন্তু একেবারে সরাসরি খেলতেছে, অন্য কোনো কিছু লাগতেছে না, কিন্তু সে তাস খেলে, তাহলে এটাও কি, এটাও হলো করণ কারক। এবার যদি পরীক্ষা আসে সে মার্বেল খেলে, প্রশ্নটা কি বললাম, সে মার্বেল খেলে, তাহলে এটা কোন কারক, মার্বেল দিয়ে কিন্তু সরাসরি খেলতে, আমরা কিন্তু মার্বেল দিয়ে সরাসরি খেলতে পারতেছি, আর সে মার্বেল খেলে, এটাও কিন্তু করণ কারক, এটাও কি করণ কারক। তাহলে এইটা হলো একটু কনফিউশন প্রশ্নটা ছিল, যে একই ধরনের বাক্য, একই ধরনের মাঝখানে যে একটু অনেকে মনে করেন এগুলো সব কর্মকারক, আসলে না। যদি মনে করেন যে শুধু খেলার নাম বোঝায় তাহলে কর্ম, আর যদি খেলার নাম না বোঝায় তাহলে সেটা হবে করণ কারক। সহজ কথায় মনে রাখবেন যে দেখেন এখানে সে ক্রিকেট খেলে, ক্রিকেট দ্বারা খেলা যায় না, ক্রিকেট খেলতে হলে ব্যাট বল লাগবে, কিন্তু এখানে আমি বললাম সে মার্বেল খেলে, কিন্তু মার্বেল দ্বারা সরাসরি খেলা যায়, যে জিনিসটা সরাসরি খেলতে পারা যাবে সেটাই হলো করণ কারক। আশা করি বুঝতে পেরেছে। এবারে আমরা শিখব সম্প্রদান কারক। অনেকের মনে প্রশ্ন, স্যার এটা তো সহজ একেবারে সম্প্রদান কারক, কিন্তু আসলে সহজ বলে কোনো জিনিস নাই, সম্প্রদান কারক সহজ না, এই সম্প্রদান কারকটাই হলো কঠিন। এই জন্য পরীক্ষায় প্রশ্নকর্তারা এটা ঘুরিয়ে 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 দেয়। কারকের ক্ষেত্রে অনেকেই বুঝতে যদি সমস্যা হয়ে থাকে ক্লাসে, আপনি মেসেঞ্জারে নক করবেন আমাকে, আমি কিন্তু বুঝিয়ে দিব। সম্প্রদান কারক, সম্প্রদান মানে কি, এটা ছোটবেলা থেকে পড়ে আসছি, কাউকে শর্ত ত্যাগ করে, একেবারে শর্ত ত্যাগ করে যদি কোনো কিছু দান করা বোঝায় তাহলে সেটা হলো সম্প্রদান কারক। আমরা জানি শুধু দান করা না, কোনো ভালো কাজের যদি উদ্দেশ্য বোঝায় সেটাও কিন্তু কি সম্প্রদান কারক। কোনো প্রার্থনা করা যদি বোঝায় তাহলে সেটা কি সম্প্রদান কারক। কোনো কিছু নিমিত্ত বা জন্য যদি বোঝায় তাহলে সেটা সম্প্রদান কারক। তাহলে আমি কি বললাম, কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা বোঝালে গ্রহিতা সবসময় কিন্তু মনে রাখবেন, গ্রহিতা সবসময় কিন্তু সম্প্রদান কারক হয়, যে দান করবে সে কিন্তু না। যেমন আমি গরিবকে টাকা দেই, এবারকে আমি যে দিচ্ছি আমি কিন্তু সম্প্রদান না, টাকাটা নিতেছে কে, গ্রহিতাকে, গরিব, এবারকে গরিব কিন্তু সম্প্রদান কারক। এই জিনিসটা ভালো করে মনে রাখবে। তার কি বললাম, কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু দেওয়া বোঝাবে, কোনো ভালো কাজের উদ্দেশ্য বোঝাবে, আর একটা কি বললাম, যে কোনো কিছু নিমিত্ত বা জন্য যদি বুঝায় তাহলে সেটা সম্প্রদান কারক হবে। এটা আমরা একটু বিস্তারিত করবো, কারণ এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এবারে দেখেন, মনে রাখবেন একটা কথা, সম্প্রদান কারকে সবসময় চতুর্থ বিভক্তি হয়, সম্প্রদান কারকে কখনো দ্বিতীয় বিভক্তি হয় না। মনে রাখবেন কথাটা, পরীক্ষা আসতে পারে কোন কারকে সবসময় চতুর্থ বিভক্তি হয়, সম্প্রদান কারকে সবসময় চতুর্থ বিভক্তি হয়, এটা দ্বিতীয় বিভক্তি হয় না। আবার পরীক্ষা আসে যে ব্যাকরণবিদ্যা কোন কারককে স্বীকার করেন না, সেটাও কিন্তু সম্প্রদান কারক। রবি ঠাকুরও কিন্তু এই সম্প্রদান কারককে স্বীকার করেন না, তিনিও কিন্তু বলেছেন যে সম্প্রদান কারকের কাজটা কিন্তু কর্মকারকের দ্বারাই করা যায়, অতএব এটার কিন্তু আলাদা কোনো কারক করার দরকার নাই, এটা কর্মকারক। এই জন্য পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে যে সম্প্রদান কারককে নিচে কোন ব্যক্তি স্বীকার করেন না, সেটা হলো রবি ঠাকুর, এর নামটা কিন্তু বারবার আসে। অধিকাংশ পণ্ডিতই কিন্তু এটা স্বীকার করেন না। তাহলে সম্প্রদান কারকের দ্বারা কোন কারকের কাজ সম্পাদন করা যায়, কর্মকারকের দ্বারা। পরীক্ষা আসতে পারে যে সম্প্রদান কারক আর কর্মকারক কি এক, এটা কিন্তু অধিকাংশই কিন্তু এক, কারণ একটা দ্বারা কিন্তু আরেকটার কাজ চালানো যায়। তা যাই হোক, সম্প্রদান কারকটা আমরা একটু চেষ্টা করি। ভিক্ষুককে ভিক্ষা দাও, অনেকে মনে মনে ভাবতেছে স্যার এটাও কি জিজ্ঞেস করা লাগে, এটা তো আমরা পারি, কিন্তু অনেকেই পারেন নাই। এই প্রশ্নটা এসেছিল 2018 সালে ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছিল, ভিক্ষুককে ভিক্ষা দাও, 95% আপনারা পরীক্ষায় অ্যান্সার করে আসছিলেন এটা সম্প্রদান কারক। আসলে এটা কিন্তু সম্প্রদান কারক না, এই ভিক্ষুককে ভিক্ষা দাও এটা কিন্তু কর্মকারক, কর্মকারক, কর্মকারক। অনেকের মনে এখন কনফিউশন লেগে গেছে, স্যার এটা আবার কি শুনাইলেন, ছোটবেলা থেকেই তো পড়ে আসছি ভিক্ষুককে ভিক্ষা দাও সম্প্রদান কারক, সম্প্রদান। কিন্তু আমি বারবার বলি, আপনি পোস্টে টিক দেওয়ার আগে আবার ভাবেন যে টিকটা কোথায় দিয়েছে, দাগটা ভিক্ষার নিচে দাগ দিয়েছে, কিন্তু চালাক প্রশ্নকর্তারা চালাক হয়ে গেছে, দাগটা দিয়েছে কিন্তু ভিক্ষার নিচে। তাহলে এই বাক্যে ক্রিয়া, এই বাক্যে ক্রিয়া কোনটা, দাও, কি দাও, ভিক্ষা দাও, তার মানে এটা হলো কর্মকারক। এটা কোন কারক, কর্মকারক।
কিন্তু যদি এই দাগটাই আবার এই ভিক্ষুকের নিচে দেয়া থাকে, আর আমি কিন্তু বলেছি যে সম্প্রদান কারকে কাউকে শর্ত ত্যাগ করে দান করা হবে, এবং গ্রহী সম্প্রদান কারকে গ্রহীতাটা হলো সবসময় সম্প্রদান কারক। এখানে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কাকে দাও, এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা কিন্তু কর্মকারক হবে না, কারণ এটা কিন্তু সম্প্রদান কারক হবে, কারণ কি শর্ত ত্যাগ করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এই ভিক্ষুককে এইখানে যদি দাগ থাকে তাহলে হবে এটা সম্প্রদান কারক, আর যদি এইখানে দাগটা দিয়ে দেয় তাহলে হয়ে যাবে কর্মকারক কর্মকারক কর্মকারক। ভালো করে খেয়াল রাখেন। তারপর দেখেন গুরুজনে করণতি, বাংলাদেশ ব্যাংক এডিতে এসেছিল গুরুজনে করণতি। দেখেন গুরুজনের নিচে দাগ, গুরুজনে করণতি, এটাও কিন্তু দেখেন একেবারে শর্ত ত্যাগ করে বুঝাচ্ছে না। কারণ আমরা যদি যে শিক্ষককে শ্রদ্ধা করে পরীক্ষা আসতে পারে, আমরা কিন্তু একজন শিক্ষককে শ্রদ্ধা করি একেবারে মন থেকেই, একেবারে করি। তারপর গুরুজনে করণতি, যে গুরুজন আমরা নতি করি, গুরুজন দেখলে, এটা কিন্তু আমরা মন থেকেই করতেছি একেবারে, তার মানে এটাও কি সম্প্রদান কারণ। আবার দেখুন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল রোহিঙ্গাদের সাহায্য করো, রোহিঙ্গাদের নিচে দাগ, রোহিঙ্গাদের সাহায্য করো, এটাও কি সম্প্রদান কারক, রোহিঙ্গাদের সাহায্য করো। তারপর আসে অন্ধজনে দেহ আলো, যে অন্ধ ব্যক্তি তাকে তুমি চোখ দান করো, সেটাও কিন্তু কি সম্প্রদান কারক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল দরিদ্রকে অর্থ সাহায্য করো, একই জিনিস কিন্তু, দরিদ্রকে সাহায্য করো, এটাও কিন্তু কি সম্প্রদান কারক। এবার দেখেন তিনি হজে গেলেন, তিনি হজে গেলেন, তিনি হজে গেলেন, এটা কিন্তু একটা ভালো কাজের উদ্দেশ্য বোঝাচ্ছে, এটাও কিন্তু সম্প্রদান কারক। মানে এটা সম্প্রদান কারক, আমি কিন্তু বলেই দিয়েছি যে কোনো ভালো কাজের উদ্দেশ্যে যদি কোথাও গমন করা বোঝায় তাহলে সেটা সম্প্রদান কারক হবে। তিনি হজে গেলেন, হজে যাওয়া কিন্তু একটা ভালো কাজ। আবার গির্জায় গিয়ে যিশু ভজে সে, এটাও কিন্তু একটা ভালো কাজ। মন্দিরে গিয়ে সে প্রার্থনা করে, এটাও কিন্তু ভালো কাজ। যদি কোনো দেশের জন্য প্রাণ দাও, সৈনিকরা যুদ্ধে গেলেন, এরকম যদি কোনো ভালো কাজ বুঝায় তাহলে সেগুলো কিন্তু সম্প্রদান কারক হবে। এখানে হজ বানানটা অনেকের নজরে লেগে গেছে, আমি বুঝতে পেরেছি। হজ বানানটা মনে করেন হ আর বর্গীয় যা, এটাই হলো কারেক্ট। বাজারে বইগুলো কিন্তু হজ বানান হ জ দিয়ে একটা ব মারে, আবার হ দিয়ে জ দুইটায় মারে, আবার একটা ব মারে। এই হজ বানান কিন্তু এটা হবে না, এটাই হলো কারেক্ট হজ বানান, হ আর বর্গীয় জ, এটা হলো হজ। আমরা গতকাল কিন্তু বানানে শিখেছিলাম হাজি বানান, এই যে হাজি, এটা কিন্তু রস্বইকার, হাজি বানানটা কিন্তু রস্বইকার। তেমনি হজ বানানটা হ আর বর্গীয় জ, এটা হলো হজ বানান। পরীক্ষা আসতে পারে, বানানটা শিখে রাখেন। হজ বানান হলো হ আর বর্গীয় জ, কখনো নিচে বফলাও দিবেন না, আর দুইটা জ আবার আবার একটা ব দিতে যাবেন না, শুধু হ আর জ, এটা হলো হজ বানান। এবার একটু দেখি ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও, সন্ত্রাসীকে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, সৎ পাত্রে কন্যা দান করো, সৎ পাত্রে কন্যা দান করো। শ্রমিককে বেতন দাও। বানান সবকটা একটু লিখে ফেলুন সবাই খাতায়, এগুলো কিন্তু কনফিউশন প্রশ্ন। কি বললাম দেখেন, ধোপাকে কাপড় দাও,
সন্ত্রাসীকে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, সৎপাত্রে কন্যাদান করো, শ্রমিককে বেতন দাও, সরকারকে কর দাও, সরকারকে কর দাও। যারা পড়াশোনা করেন না, যাদের ভাষা কারক সম্পর্কে জ্ঞান আছে, তারা সবাই এইগুলাকে উত্তর করে চলে আসবেন যে এগুলো হলো সম্প্রদান কারক। আমি একটু বুঝিয়ে দিচ্ছি কিন্তু। সরকারকে কর দাও, ধোপাকে কাপড় দাও, সন্ত্রাসীকে চাঁদা দাও, সমিতিতে চাঁদা দাও, সৎপাত্রে কন্যাদান করো, শ্রমিককে বেতন দাও। একটু খেয়াল করেন, এগুলো কিন্তু কনফিউশন প্রশ্ন, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলা কোন কারক কোনটা একটু খেয়াল রাখি। আপনি খেয়াল করেন, সরকারকে কর দাও, এটা কোন কারক? অনেকে বলে ফেলছে এটা সম্প্রদান কারক, আসলে এটা সম্প্রদান কারক না। সরকারকে কর দাও, এটা হলো কর্মকারক। এটা কোন কারক? কর্মকারক। কিভাবে? সরকারকে কর দাও, কাকে দাও? সরকারকে কর দাও। এই কর কি আপনি কি স্বেচ্ছায় দেন, শর্ত ত্যাগ করে দেন? আমি কিন্তু সম্প্রদান কারক বলেছি যে কাউকে শর্ত ত্যাগ করে একেবারে দিয়ে দিতে হবে, ওটার ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, আমি কিন্তু এমনি দিয়ে দিই ওরে টাকা, আমি কিন্তু কখনোই কিন্তু ওই টাকাটা আবার বলি না পকেটে টাকা না থাকলে, ভাই তোমাকে 10 টাকা দিয়েছিলাম আমাকে আবার ফেরত দাও, এরকম কিন্তু বলি না। কিন্তু সরকারকে কর দাও মানে কি? আপনি সরকারের জায়গা জমি ভোগ দখল করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, তার বিনিময়ে তাকে কিন্তু করটা দিতেছেন, এটা কিন্তু শর্ত ত্যাগ করে দেন না। অনেকে কর ফাঁকিও দিতেছে, দেয় কিন্তু না। কিন্তু ভিক্ষুকে কিন্তু সবাই ভিক্ষা দেয়, এক ভিক্ষুক আর এক ভিক্ষুককে ভিক্ষা দেয়, ধনী লোক ভিক্ষা দেয়, সবাই কিন্তু দেয়, এটা শর্ত ত্যাগ করে দেয়। কিন্তু এটা কিন্তু শর্ত ত্যাগ করে দিচ্ছে না। শর্ত ত্যাগ করে যদি না দেয় তাহলে সেটা কিন্তু কর্মকারক হয়ে যাবে। এখানে কিন্তু সরকারকে কর দাও, এখানকে সরকারকে নিচে দাগ থাকলে হবে কর্মকারক, এখানে যদি করের নিচে দাগ থাকে তাহলেও হবে কিন্তু কর্মকারক। আবার দেখেন, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কিন্তু আমরা কাপড় একেবারে শর্ত ত্যাগ করে কিন্তু দিয়ে দেই না, ওটা কিন্তু আবার নিয়ে আসি। তার মানে এটাও কি? এটাও হলো কর্মকারক। কাপড়ের নিচে দাগ থাকলে সেটাও কি? কর্মকারক। কি দাও? কাপড় দাও, এটাও কিন্তু কর্মকারক। সন্ত্রাসীকে চাঁদা দাও, এটাও কিন্তু কি? কর্মকারক। কারণ সন্ত্রাসীকে চাঁদা আপনি স্বেচ্ছায় কিন্তু দেন না, চাকু ঠেকাই ধরছে তারপর কিন্তু দেন, জোর করে নিয়ে যাওয়ার বিরুদ্ধে আবার মামলা করলে আবার ওরে ধরিয়ে দিলে কিন্তু টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই সন্ত্রাসীকে চাঁদা দাও, এটাও কি? কর্মকারক। সমিতিতে চাঁদা দাও, এই একটা জিনিস খেয়াল রাখে, সমিতিতে চাঁদা দাও, এটা কিন্তু সমিতিতে চাঁদা দাও, এই চাঁদা দেওয়ার কাজটা কিন্তু আমরা স্বেচ্ছায় দিয়ে দিই। কোনো অন্ধ কল্যাণ সমিতি আছে, শ্রমিক কল্যাণ সমিতি আছে, এটা কিন্তু স্বেচ্ছায় মানুষ কিন্তু দেয়। এটা নিয়ে একটু ভেজাল থাকতে পারে, তারপরে 19 বইয়ে দেয়া আছে, এটা হলো কি? সম্প্রদান কারক। তাহলে সমিতিতে চাঁদা দাও, এটাও কিন্তু সম্প্রদান কারক। সৎ পাত্রে কন্যা দান করো, এটা নিয়ে অনেক ভেজাল আছে, অনেকে জানেন, মনে মনে প্রশ্ন জানেন, স্যার এটা তো 19 বইতে দেখি এটা হলো সম্প্রদান করো, আবার অন্য অন্য বইয়ে দেখি ব্যাখ্যা দেয়া আছে সেখানে সৎ পাত্রে কন্যা দান করো এটা হলো কর্মকারক। হ্যাঁ, এটা কিন্তু কর্মকারকই হয়, কারণ আগে দেখেন এই কন্যাকে কিন্তু দান করা হতো, বর্তমানে কন্যাকে কিন্তু কোনো বাবাই তার মেয়েকে কোনো ছেলের কাছে দান করে না, কারণ কন্যা আবার ফেরত ডিভোর্স দিলে ফেরত আসে। আপনি একটা থাপ্পড় মারেন না স্ত্রীকে, দেখবেন যে ফেরত চলে আসবে। এই জন্য সৎ পাত্রে কন্যা দান করো। এই এটা যেহেতু নবম দশম শ্রেণী মনিরুজ্জামানের বই, কিন্তু হায়াত মোহাম্মদ স্যারের বই দেয়া আছে, এটা হলো সম্প্রদান কারক। আপনি পরীক্ষায় সম্প্রদান কারকে টিক দিয়ে আসবেন, কারণ প্রশ্নকর্তারা যে প্রশ্ন করে তারা কিন্তু নবম দশম শ্রেণী বইটা বেশি ফলো করে। তার মানে এটাও কি? সম্প্রদান কারক। আর অপশনে যদি দেখেন যে সৎ পাত্রে কন্যা দান করে, এটি কোন কারক? এটা যদি দেখেন যে অপশনে আপনার সম্প্রদান নাই, সেক্ষেত্রে আপনি কর্মকারকে টিক দিয়ে আসবেন। আর যদি দেখেন অপশনে সম্প্রদান আছে, কর্ম আছে, সেক্ষেত্রে আপনি সম্প্রদানে টিক দিবেন। শ্রমিককে বেতন দাও, এটা কোন কারক? এটা কিন্তু কর্ম। শ্রমিককে বেতন দাও, এটা কিন্তু কর্মকারক। কারণ শ্রমিককে বেতন দাও, শ্রমিক কিন্তু আপনার কাজ করেছে, তার বিনিময়ে তাকে আপনি বেতন দিতেছেন, এটা কিন্তু আপনি শর্ত ত্যাগ করে দেন না এমনি। শ্রমিক কি করছে? আপনার কাজ করে দিয়েছে, তার বিনিময়ে আপনি কি করছেন? তাকে বেতনটা দিয়েছেন, তার মানে এটা হলো কর্মকারক। আশা করি এটা বুঝতে পেরেছেন। ভিডিওটা বারবার আপনারা দেখবেন, যদি কোনো সমস্যা আমাকে নক করবেন, এটা একটু খেয়াল রাখেন। সরকারকে কর দাও, এটা কর্মকারক। ধোপাকে কাপড় দাও, এটা কর্মকারক। সন্ত্রাসীকে চাঁদা দাও,
এটাও কর্মকারক। সমিতিতে চাঁদা দাও সম্প্রদান কারক, সাত পাত্রে কন্যাদান করো সম্প্রদান কারক, শ্রমিককে বেতন দাও এটা হলো কর্মকারক। এবার আমরা শিখব অপাদান কারক। অপাদান কারক, অপাদান কারক, অপাদান মানে মাইনাস। মনে রাখবেন অপাদান কারক মানে কি? মাইনাস, মানে হ্রাস পাবে। সহজভাবে চেনার উপায়, অপাদান কারক কি? মাইনাস। আমরা জানি যা থেকে নবম দশম শ্রেণীর বইটা পড়বেন, যা থেকে কোনো চ্যুত বিচ্যুত গ্রহিত রক্ষিত এবং রূপান্তরিত এবং যা দেখে কেউ ভয় পায় সেটাই হলো অপাদান কারক। ওই ভয় পাওয়াটাই কিন্তু পরীক্ষায় বেশি আসে, কারণ ওটা আমরা পড়ি না। এই জন্য অপাদান কারক মানে সহজ কথা মনে রাখবেন এটা কি? মাইনাস। প্রথম কথা মনে রাখবেন কি? অপাদান কারক মানে কি? মাইনাস। যা থেকে কোনো কিছু চ্যুত বিচ্যুত রক্ষিত দ্রবীত রূপান্তরিত এবং যা থেকে কেউ ভয় পায় সেটাই হলো অপাদান কারক। ক্রিয়াপদকে আপনি যদি প্রশ্ন করে কোথা হতে দিয়ে যদি প্রশ্ন করেন বা কোন জায়গা থেকে কাজটা ঘটতেছে সেটা দিয়েও যদি প্রশ্ন করেন তাহলে কিন্তু অপাদান পাওয়া যায়। সহজ কথা মনে রাখেন এটা অপাদান মানে কি? মাইনাস। এই অপাদান কারক থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। খুলনা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা প্রশ্ন আসছিল এবং বিআরটিএ পরীক্ষা 2018 সালে আসছিল মেঘে বৃষ্টি হয়। কথাটা কি বললো? মেঘে বৃষ্টি হয়। মেঘের নিচে দাগ। খেয়াল রাখেন আমি কি বলেছি? প্রথম চেনার উপায় কি? অপাদান কারক মানে কি? মাইনাস। যদি সংজ্ঞা মনে না থাকে মনে রাখবেন অপাদান কারক কি? মাইনাস, একেবারে হ্রাস পাওয়া। তার কথাটা কি বললাম? মেঘে বৃষ্টি হয়। এই বৃষ্টিটা কোথায় জমা ছিল? মেঘে। কিন্তু তা আমি কি বললাম? মেঘে বৃষ্টি হয়। মেঘ থেকে কিন্তু বৃষ্টির কিন্তু হ্রাস পাচ্ছে, মানে মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে এটা কি? অপাদান কারক। তারপর দেখেন চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিল, চোখ দিয়ে পানি পড়ে। চোখ দিয়ে পানি, চোখের নিচে দাগ, এটাও কিন্তু মাইনাস। চোখ দিয়ে পানি পড়ে, তার চোখে পানিটা কিন্তু চোখের ভিতরে ছিল, সেখান থেকে কিন্তু পড়ে যাচ্ছে, তার মানে এটা কি? মাইনাস হয়ে যাচ্ছে। তারপর দেখেন খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে। তা গাছ থেকে পাতাটা কি? মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে আমরা জানি অপাদান কারক কি? মাইনাস। এগুলো হলো অপাদান কারক। তারপর আমরা জানি টাকায় টাকা হয়। কি বললাম? টাকায় টাকা হয়। টাকায় টাকা হয়, টাকার নিচে দাও, টাকায় টাকা হয়। টাকায় সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা ছিল, টাকায় টাকা হয়। তা টাকায় যে টাকাটা হয় এটাও কিন্তু কি হচ্ছে? একটু ভেজাল লাগছে কিন্তু স্যার, টাকায় তো টাকা হয়, এটা কিন্তু ভেজাল। এটা কিন্তু গৃহীত বা রূপান্তরিত হচ্ছে। এই টাকায় টাকা এটা কি? গৃহীত বা রূপান্তর হচ্ছে। এক টাকা থেকে আরো টাকা বাড়তেছে, তার মানে রূপান্তরিত হচ্ছে। তা টাকা টাকা এটা হলো রূপান্তরিত। তারপর যে জাত বা উৎপন্ন, যেমন খেজুর রসে গুড় হয়, চাকরি পরীক্ষা আসলে খেজুর রসে গুড় হয়, এটাও কি? জাত বা উৎপন্ন। তারপর তিলে তৈল হয়, এটাও কিন্তু কি? সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বা কৃষি মন্ত্রণালয় পরীক্ষা ছিল 2018 সালে, তিলে তৈল হয়, এটা সবাই জানে, এটাও কি? অপাদান কারক। তারপর বিরত মানে কি? পাপে বিরত হওয়া, নিবন্ধন পরীক্ষা 2016 আসছিল পাপে বিরত হও, এটাও মানে কি? বিরত। পরীক্ষায় যেটা আসে সবচেয়ে ভয়, যখন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। তা আর একটা পরীক্ষা আসছিল সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূতকে আবার কিসের ভয়? ভূতকে আবার কিসের ভয়? সহজ কথা মনে রাখবেন, যদি ভয় কথাটা যদি থাকে, যে আমি বাবাকে বড্ড ভয় পাই, আমি পিঁপড়া দেখলে ভয় পাই, আমি বাজারে যেতে ভয় পাই, আমি একা চলতে ভয় পাই, কোনো ভয় কথাটা যদি কোনো বাক্যের ভিতরে পরীক্ষা হলে দেখা যেতে আসে, তাহলে ওটা নিশ্চিন্তে অপাদান কারকে টিক দিয়ে চলে আসবে। গাড়ি স্টেশন, স্যার 39তম বিসিএস পরীক্ষা আসছিল, গাড়ি স্টেশন ছাড়লো, গাড়ি স্টেশন ছাড়লো। 39তম বিসিএস পরীক্ষা আসছিল, গাড়ি স্টেশন ছাড়লো। এটা কিন্তু দেখেন কি? মাইনাস হচ্ছে না?
গাড়ি স্টেশন ছাড়লো, মানে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে মাইনাস, মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এটাও কি অপাদান কারক। এটা আমরা একটু একসাথে শিখবো, যাতে সহজভাবে আমরা শিখতে পারি। অপাদান আর অধিকরণ একসাথে যখন শিখবো তখন আমরা আরো ভালো করে শিখতে পারবো। আমি একটা কনফিউশন প্রশ্ন আপনাদেরকে শিখাতে চাচ্ছি। টাকায় টাকা আনে, কথাটা কি বললাম খেয়াল রাখেন। টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। এরপরে দিলাম টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়, টাকায় অসাধ্য সাধন হয়, টাকায় অসাধ্য সাধন হয়, টাকায় কিনা হয়, টাকায় টাকায় কিনা হয়, টাকায় সবই হয়, টাকায় সবই হয়। দেখেন এখানে এই 1 2 3 4 5টা বাক্য, এই 5টা বাক্য বারবার কিন্তু ঘুরিয়ে ফিরে পরীক্ষা আমাদের আসে, কিন্তু আমরা কিন্তু উলট পালট হয়ে যায়। পরীক্ষা হলো কোন কারো কি যেন পড়ে আসছিলাম, ভর্তি পরীক্ষায় এটা আসে, চাকরি পরীক্ষায় আসে। ভালো করে একটু খেয়াল করে এটা। টাকায় টাকা আনে, এ বাক্যে ক্রিয়াপদ কোনটা? আনে। আগে খেয়াল করবেন, আপনি খুঁজার চেষ্টা করবেন কোথায় দাগ দেয়া আছে আর ক্রিয়াপদ কোনটা। এই বাক্যে আনার কাজটা কি করে? টাকা কি নিজে করে? টাকায় টাকা আনে, এ বাক্যে আনার কাজটা কিন্তু এই টাকাটা নিজেই করে, টাকায় টাকা আনে, তার মানে এটা হলো কর্তৃকারক, এটা হলো কর্তৃকারক। টাকায় টাকা হয়, এটা রূপান্তর হচ্ছে, টাকায় টাকা হয়, এটা কি হচ্ছে? রূপান্তর, তার মানে এটা কি? অপাদান কারক, এটা হলো অপাদান কারক, রূপান্তর হয়ে যাচ্ছে কিন্তু। আর টাকায় অসাধ্য সাধন হয়, এখানে অসাধ্য যে সাধন হয় ক্রিয়ার কাজটা টাকায় কিসের দ্বারা হয়, কিসের দ্বারা বা কি উপায় প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে কিন্তু সেটা করণ কারক হয়ে যায়। আর টাকায় অসাধ্য সাধন হয় কিসের দ্বারা হয়? টাকার দ্বারা, তার মানে এটা কিন্তু করণ কারক হয়ে যাবে। আবার টাকায় কিনা হয়, কিসের দ্বারা কিনা হয়? টাকার দ্বারা কিনা হয়, তার মানে এটাও কিন্তু করণ কারক। টাকায় সবই হয়, কিসের দ্বারা সবই হয়? এই টাকার দ্বারাই কিন্তু আবার সবই হয়, এটাও কিন্তু করণ কারক। বাজারে বইগুলো দেখবেন যে এক একটা বইয়ে এক একটা উত্তর দেয়া আছে, কনফিউশন ফেলে দিছে আপনাকে। এই জন্য আপনি অবশ্যই এই কারকটা, আমি বারবার বলি, পড়ার ক্ষেত্রে আপনি অবশ্যই নজর রাখবেন আমাদের শেখর স্যারের বইটার দিকে। কারণ এখানে দেখেন যে টাকায় টাকা আনে, টাকায় কেরিয়ার প্লাস বই আমার যে বইটা আছে সেখানে কিন্তু আমি সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়েছি আলাদা আলাদা ভাবে, যে কনফিউশন প্রশ্নগুলো কিন্তু আলাদা আলাদা লিখে আমি বুঝিয়ে দিয়েছি টেকনিকের মাধ্যমে। টাকায় টাকা নেবাকে আনার কাছে টাকা সরাসরি করতেছে, তার মানে এটা কর্তৃকারক। এখানে টাকায় টাকা হয়, তার মানে রূপান্তর হচ্ছে, এটা অবদান কারক। টাকায় অসাধ্য সাধন হয়, টাকা মানে কিসের দ্বারা অসাধ্য সাধন হয়? টাকার দ্বারা, তার মানে করণ কারক। টাকায় কিনা হয়, কিসের দ্বারা কিনা হয়? টাকার দ্বারা, তার মানে এটা হলো করণ কারক। আবার টাকায় সবই হয়, কিসের দ্বারা সবই হয়? টাকার দ্বারা সবই হয়, তার মানে এটা হলো করণ কারক। এবার আমরা সর্বশেষ কারকের যে অংশটা সেটা শিখব, অধিকরণ কারক। এই অধিকরণ কারক আর অপাদান কারক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপাদান কারক আর অধিকরণ কারক ভালো করে শিখবেন। অধিকরণ কারকটা, অধিকরণ কারকটা অনেকের সমস্যা আছে কিন্তু। অধিকরণ কারকে 3টে জিনিস মনে রাখবেন পরীক্ষার হলে: সময়, স্থান আর বিষয়। এই 3টে কথা সবসময় মাথায় রাখবেন অধিকরণ কারকের ক্ষেত্রে: সময়, স্থান আর একটা কি? বিষয়। এই 3টে কথা মনে রাখবেন, সময়, স্থান, বিষয়। সেটা নামই কি? অধিকরণ কারক। ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কোন সময়, ক্রিয়াপদ কি কোন সময় বা কোন স্থানে বা কোন বিষয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটাই হলো অধিকরণ কারক। আবার খেয়াল করেন,
ক্রিয়াপদকে কোন সময়, কোন স্থানে, কোন বিষয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি অধিকরণ কারক। পরীক্ষায় এসেছিল প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে নিচে দাগ, এখানে কি আসছে? এটা কিন্তু সময় বোঝাচ্ছে। প্রভাতে সূর্য ওঠে, তাই এটা কি সময়। এটা চাকরি নিয়ে পরীক্ষা আসছে। রহিম অঙ্কে কাঁচা, রহিম অঙ্কে কাঁচা, দেখেন এটা কি বোঝাচ্ছে? এটাও চাকরি নিয়ে পরীক্ষা আসছে, এটা কিন্তু বিষয় বোঝাচ্ছে। এবার আমরা দেখি স্থান। পুকুরে হাঁস আছে, পুকুরে হাঁস আছে, পুকুরে যদি হাঁস সাঁতার কাটতে থাকে, হাঁস পুকুরের নিচে দাগ, এটা কি দিয়ে আছে? এটা হলো স্থান বোঝাচ্ছে। তাহলে আমি দেখেন যে অধিকরণ কারক হলো তিনটা। সময় বোঝাচ্ছে প্রভাতে সূর্য ওঠে, সময় বোঝাচ্ছে। স্থান হলো পুকুরে হাঁস আছে, পুকুর একটা স্থান। বিষয় হলো রহিম অঙ্কে কাঁচা, এটা একটা বিষয়। তাহলে তিনটা জিনিস আমরা মনে রাখবো। এবার আমরা একটু দেখি প্রকারভেদটা একটু খেয়াল করি, তাহলে আমরা পারবো। অধিকরণ কারক তিন প্রকার। প্রথমে আছে কালাধিকরণ। অধিকরণ কারক হলো তিন প্রকার। এক নম্বরে কি কালাধিকরণ। কালাধিকরণ, এই কালাধিকরণ অনেক জিনিসটা বুঝেন না, মনে রাখবেন সময়। কালাধিকরণ মানে মনে রাখবেন সময়। কালাধিকরণ হলো সময়, কথাটা মনে রাখবেন তাহলেই পারবেন। দেখি পরীক্ষায় কি কি আসে প্রশ্ন। কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষা আসছে। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, দেখেন কত ঘুরিয়ে ঘুরিয়ে পোস্টে দেয়। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান, প্রশ্ন বানিয়ে দেয়। এখান দিয়ে এটা কোন কারকে কোন বিভক্তি, এটা কিন্তু পরীক্ষায় আসছিল। কৃষি ব্যাংক নিয়োগ পরীক্ষা 2017 আসছিল। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান। আচ্ছা দেখেন আজকে, এটা কিন্তু একটা সময় বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে? সময়। তার মানে এটা হলো অধিকরণ কারক। কোন অধিকরণ কারক আবার যদি বলে, ধর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এটা কিন্তু আবার এভাবে বলে দেয় এটা কোন অধিকরণ কারক। এটা হলো কিন্তু কালাধিকরণ। কালাধিকরণ মানে সময়। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতকারী বাঁকা, এটাও কিন্তু সন্ধ্যার সময়টা নির্দেশ করছে। এটা সময়। সারা রাত বৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ছিল সারা রাত, এটাও কিন্তু কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। তার মানে এটা হলো অধিকরণ কারক বা কালাধিকরণ। বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল। বসন্তে বসন্তে কবিরে দাও ডাক, বসন্তে বসন্তে কবিরে দাও ডাক। খেয়াল করেন এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসেছিল। এটাই দেখুন বসন্তে বসন্তে, এটা কিন্তু ঋতু একটা সময়। তা বসন্তে বসন্তে কবিরে দাও ডাক, এটা হলো অধিকরণ কারক। তার মানে এটা হলো কালাধিকরণ বা সময় নির্দেশ করা হচ্ছে, এটাও হলো অধিকরণ কারক। এই এরপর 2 নম্বর আছে আধার অধিকরণ বা স্থানাধিকরণ। 2 নম্বরে আছে আধার অধিকরণ বা স্থানাধিকরণ। কালাধিকরণ গেল 1 নম্বরে। 2 নম্বরে কি আধার অধিকরণ বা স্থানাধিকরণ। আধার অধিকরণ, আধারাধিকরণ মানে মনে রাখবেন এটা হলো স্থান। আধার অধিকরণ মানে কি স্থান, তার মানে স্থান বুঝাবে এটা। আধার অধিকরণ মানে হলো স্থান অধিকরণ। যেমন আমরা কিন্তু স্থান বুঝেছিলাম, যেমন আমি যদি বলি আকাশে চাঁদ আছে, আকাশের নিচে দাগ, আকাশে চাঁদ আছে, এটা কিন্তু একটা স্থান বোঝাচ্ছে। তার মানে এটা হলো স্থানাধিকরণ। এই আধারাধিকরণ আবার আমাদের 3 প্রকার। আধারাধিকরণ হলো 3 প্রকার, এটা পরীক্ষায় কিন্তু আসে। ভালো করে খেয়াল রাখেন, আধারাধিকরণ হলো 3 প্রকার, 3 প্রকার, 3 প্রকার। যদি বলে অধিকরণ কারক কয় প্রকার, তাও 3 প্রকার। আধারাধিকরণ কত প্রকার বা স্থানাধিকরণ কত প্রকার, তাও কিন্তু 3 প্রকার। সহজ কথা, অধিকরণ কারক সম্পর্কে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা হবে 3 প্রকার, প্রকারভেদ আসলে। তাহলে আধারাধিকরণ হলো 3 প্রকার। 1 নম্বরে কি
ঐক্যদেশিক, ঐক্যদেশিক। 2 নম্বর হলো অভিব্যাপক। 3 নম্বর হলো বৈষয়িক। ঐক্যদেশিক, অভিভাবক। এই ঐক্যদেশিক মনে রাখবেন বড় এক, এই মনে করেন একটা জায়গা, এখানে একটা জায়গা, এখানেও একটা জায়গা। অভিভাবক মানে একটা স্থান থাকবে, যে স্থানটা একেবারে সব জায়গা দখল করে কাজটা করবে একেবারে। আর ঐক্যদেশী মনে রাখবেন এখানেও কাজটা ঘটতে পারে, ক্লিয়ার কাজটা এখানেও একটা ঘটতে পারে, এখানেও ঘটতে পারে, এখানেও ঘটতে পারে, এই কোণারেও ঘটতে পারে। মানে একটা ক্লিয়ার কাজটা একটা যে জায়গাটায় ঘটবে সেখানে যে কোনো একটা জায়গায় ঘটতে পারে। বাট অভিভাবক জিনিসটা কিন্তু সমস্ত জায়গা জুড়ে থাকবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যদি আমরা বলি সমুদ্রে পানি আছে, সমুদ্রে পানি আছে, বনে বাঘ আছে। একটু খেয়াল করেন তো, সমুদ্রে পানি আছে, সমুদ্র কি একটা স্থান? সমুদ্রে পানি আছে, সমুদ্রে কিন্তু পানি কিন্তু সব জায়গায় থাকে, একেবারে সব জায়গায় থাকে, স্থানটা দেওয়া হবে। তাহলে এটা কিসের উদাহরণ? অভিব্যাপকের উদাহরণ। আবার দেখেন বনে বাঘ আছে, বাঘ কি একটা বন মানে আমাদের সুন্দরবন, সব জায়গায় কি বাঘ আছে? না, বাঘটা হয়তো এক কর্নারে থাকতে পারে, মাঝখান থাকতে পারে, যে কোনো একটা জায়গায় থাকতে পারে। তাই বনে বাঘ আছে, এটা কিন্তু ঐক্যদেশী, যে কোনো জায়গায় ঘটতে পারে। কিন্তু যদি বলা হয় বনে গাছ আছে, বনে গাছ আছে, দেখেন এই একটা গাছ কিন্তু সব জায়গায় থাকতে হয় না, তবু সেটা কিন্তু বন বলা যাবে না, সব জায়গায় কিন্তু গাছপালা থাকে। তার মানে এটা হলো কি, এটা এটা হলো অভিভাবক। তার মানে বনে গাছ আছে এটা যদি বলে তাহলে এটা হলো অভিভাবক, আর যদি বলে বনে বাঘ আছে তাহলে সেটা হলো ঐক্যদেশী। যেমন আমি বলেছিলাম পুকুরে পানি আছে, পুকুরে পানি কিন্তু সব জায়গায় থাকে, তার মানে সেটাও কি অভিভাবক, কারণ পানি সব জায়গায় আছে। আর যদি বলি পুকুরে মাছ আছে, কথাটা কি বললাম? পুকুরে মাছ আছে। যদি বলি পুকুরে পানি আছে, আবার বললাম কি পুকুরে মাছ আছে, খেয়াল করেন একই জিনিস কিন্তু, কিন্তু পুকুরে পানি আছে, পানি কিন্তু পুকুরে সব জায়গায় থাকে, তার মানে এটা হলো অভিভাবক। আর যদি বলে পুকুরে মাছ আছে, একটা পুকুরে কি সব জায়গায় মাছ থাকে নাকি? আমি জাল দিয়ে যদি একটা মানে মাছ ধরার চেষ্টা করি, দেখা যায় যে এক জায়গায় থাকে আর এক জায়গায় থাকে না, তার মানে পুকুরে মাছ আছে, এটা হলো ঐক্য দেশী। আশা করি সবাই বুঝতে পেরেছেন এই অংশটা। আর একটা অংশ আছে, এটা হলো ভাবাদিকরণ। তাহলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে, এবারে আমরা শিখবো ভাবাদিকরণ। তাহলে আমাদের আজকে ক্লাসটা আর 2 মিনিট সময় নিব, তাহলে আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ভাবাদিকরণ, ভাবাদিকরণ আমরা কিন্তু জানি অধিকরণ করার 3 প্রকার। সেই যে ভাবাদিকরণ একটা ছিল, মানে একটা ক্রিয়ার কাজ আর একটা ক্রিয়ার উপর ডিপেন্ডেন্ট করবে। যদি একটা ক্রিয়ার কাজ আর একটার উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে সেটা হলো ভাবাদিকরণ। যেমন কান্নায় শোক মন্দীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়। কান্নার নিচে দাগ, সহকারী শিক্ষক নিয়ে পরীক্ষা আসছিল। সূর্যোদয় অন্ধকার, সূর্যোদয় পদ্ম ফোটে, কর অঞ্চল 2019 সালে পরীক্ষা আসছিল। এটা পদ্ম, সূর্যোদয়ে পদ্ম ফোটে, সূর্যোদয়ে পদ্ম ফোটে, কর অঞ্চল নিয়ে পরীক্ষায় 2019 সালে এসেছিল। সূর্যোদয়, এই পদ্ম ফুল ফোটার ক্ষেত্রে কাজ করতেছে কে পিছনে? ধাক্কা দিতেছে কিন্তু সূর্য। আবার কান্নায় শোক মন্দীভূত, শোকটা যে কমবে বা হ্রাস পাবে তার পিছনে কাজ করতেছে কান্না। আপনি যদি কান্না না করেন তাহলে কিন্তু শোক কমতেছে না। আবার পরীক্ষা আসতে পারে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্য যদি ওঠে তাহলে অন্ধকার দূরীভূত হবে। কান্না যদি করে তাহলে শোক কমবে, সূর্য যদি ওঠে তাহলে পদ্ম ফুল ফুটবে। তার মানে একটার সাথে একটা কি ডিপেন্ডেন্ট আছে। এরকম যদি কোনো বাক্য দেখেন তাহলে সেটা ভাবাদিকরণ। আজকে আমরা শেষ করে ফেললাম কারক সম্পর্কে। এই কারক সম্পর্কে যদি আপনাদের যদি আরো কোনো, আজকে আপনারা এই কারকটা লেকচারটা বারবার দেখবেন ভিডিওটা, তারপর কিন্তু কারক পড়বেন। এই নবম দশম শ্রেণী বইটা সাথে নিবেন। আরো যদি কোনো আপনাদের কনফিউশন যদি থাকে আমাকে মেসেঞ্জারে নক করবেন।
আপনারা কিন্তু তাহলে কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিকটা বলে দেওয়ার। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ক্লাসটা উপভোগ করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।